This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ৩৫,০০০ টাকা খরচ করলেই মিলছে আধার কার্ড। ৩৫,০০০। শিলিগুড়িতে জাল আধার তৈরি চক্রের হদিশ পাওয়া গেছে। পুলিশের জালে ৭ জন। কিভাবে তারা এই চক্র বিছিয়েছিল, এই জাল কত দূর এখনো অবধি ছড়িয়েছে, সরাসরি আমাদের রিপোর্টার প্রসেনজিৎ চৌধুরীর কাছ থেকে জানার চেষ্টা করব। প্রসেনজিৎ, দেখো, আমি আরো একটা বিস্ফোরক তথ্য দেব। যেখানে গিয়ে পুলিশ আজকে হানা দিল সেটা বাস্তবে একটা সাব এজেন্সি টাইপের, কিন্তু আইনত বৈধ নয়। ঘটনাটা কি ঘটেছিল? আধার সংস্থাগুলো দেশ জুড়ে বিভিন্ন এজেন্সিকে অথরাইজ করে, তাদের ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই ব্যক্তি আধারের যে ডেটাবেস সেখানে ঢোকেন। এবং সাধারণ মানুষ হিসেবে আমরা যারা আধার কার্ড বানাতে যাই, আমরা আমাদের যা তথ্য দিই, তারপর সেই ব্যক্তি তার থাম দিয়ে আধার ডেটাবেসকে নিশ্চিত করেন যে হ্যাঁ, তিনি অফিসিয়াল এজেন্ট। এখানে সেই কোনো একটি সংস্থা তার ফিঙ্গারপ্রিন্টটা ভাড়ায় দিয়ে দিয়েছিল এই সংস্থাকে সাব এজেন্ট হিসেবে। এটাও পুরোপুরি আইনত অবৈধ। এবার আসি যে কথাটা তুমি বলছিলে, সেখানে কি শুধুই এই আসল আধার কার্ড তৈরি হতো ওই ফিঙ্গারপ্রিন্ট ভাড়ায় নিয়ে? না, পুলিশ বলছে ৩৫,০০০ টাকা করে জাল আধার কার্ড তৈরি করে দিয়ে দেওয়া হতো বহু মানুষকে। এরকম একাধিক স্যাম্পেল মিলেছে যেগুলোর সঙ্গে বাস্তবে আধারের নথির কোনো মিল নেই। এমনকি আজকে পুলিশ যখন হানা দেয়, তাকে নিজেকেও ক্রেতা সেজে অগ্রিম ১৭,০০০ টাকা দিয়ে তারপর সেখানে পৌঁছতে হয় এবং বাকি টাকা তিনি নিয়ে যান সঙ্গে। সেই টাকা দেওয়ার পর তার নামে যখন নকল আধার কার্ড তৈরি করা হচ্ছিল, তখন কিন্তু পুলিশের অন্যান্য দলগুলো কার্যত গোটা এলাকা ঘিরে ফেলে। শুধু আধার কার্ড নয়, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, একাধিক জিনিস ওখান থেকে উদ্ধার হয়েছে। কম্পিউটার থেকে থরে থরে আধার কার্ডের যে প্রত্যায়িত নকল, সেগুলো আসল নাকি সেগুলো ওইভাবে নকল হিসেবে বানানো, এই সবটাই খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে সেই যে মূল সংস্থা যার কথা প্রথমে বললাম, যারা তাদের ফিঙ্গারপ্রিন্ট ভাড়ায় দিয়ে দিচ্ছে অন্য কাউকে, তারা সাব এজেন্ট হিসেবে সেখানে ব্যবসা বাড়াচ্ছে, তাদেরও খোঁজ করা হচ্ছে। গোটা একটা চক্র আধার কার্ড প্রচুর পাওয়া গেছে সাহেব, কিছু পাওয়া গেছে। পরবর্তী তদন্ত এখানে এনকোয়ারিটা শেষ হোক, তারপরে এই মুহূর্তে ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। দিল্লি থেকে ১৭ শিশু সহ ৩৬ বাংলাদেশে অনুপ্রবেশকারী আটক। পশ্চিম দিল্লির ওয়াজিপুর এলাকা থেকে গ্রেফতার ওই বাংলাদেশিরা। ধৃতদের কাছ থেকে ১৩টি বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ৭টি মোবাইল ফোন। মোবাইলে বেশ কিছু নিষিদ্ধ অ্যাপের খোঁজ পেয়েছে দিল্লি পুলিশ। বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যেই, কিন্তু কিভাবে তারা ভারতে ঢুকলো সেটাও এই মুহূর্তে বড় প্রশ্ন। পুলিশ খতিয়ে দেখছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখছি, দিল্লি থেকে ১৭ শিশু সহ ৩৬ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। কথা বলবো জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, তারা কি করতে এসেছে ভারতে, কিছু জানা যাচ্ছে? দেখো, দিল্লি নির্বাচনের আগে থেকেই আমরা দেখেছি যে বাংলাদেশিদের চিহ্নিতকরণের অভিযান চলছে এখানে দিল্লি পুলিশের তরফ থেকে, এবং দিল্লি পুলিশ তারা বিভিন্ন জায়গাতে প্রতি মুহূর্তে নজর রাখছে এবং সেক্ষেত্রে ইন্টেলিজেন্স ব্যুরোকে কাজে লাগানো হচ্ছে। প্রত্যেকটা মহল্লা বা এলাকাতে যদি কোনো অপরিচিত লোককে দীর্ঘদিন ধরে থাকতে দেখা যায়, সঙ্গে সঙ্গে যাতে সেই খবর দেওয়া হয় এবং যারা যেখানে বাড়ি ভাড়া নিচ্ছে সেই সংক্রান্ত পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এই যে সিস্টেম, এই সিস্টেমের ফলেই কিন্তু পুলিশের নজরদারির কারণে নতুন করে কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ সেই জায়গাতে রেড করে এবং এদেরকে চিহ্নিত করে আটক করে। যে খবর আমরা পাচ্ছি যে এদের কাছ থেকে বাংলাদেশের ডকুমেন্টস পাওয়া গিয়েছে এবং এবারে তাদের প্রত্যেককে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে এবং ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং হোম মিনিস্ট্রি তারা যৌথভাবে এই বিষয়ে কাজ করছে। ধন্যবাদ। আবার উত্তাল বিধানসভা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। মোদী সরকারকে চোরেদের সরকার বলে আক্রমণ, পাল্টা স্লোগান বিজেপি বিধায়কদের। আপনি চুরি করেছেন কিনা সেটা তদন্ত বলবে, কিন্তু আপনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, আপনার দলের সুপ্রিমো। আপনার নেতৃত্বে আপনার দলের যদি চুরি হয় তার দায় আপনার ওপর বর্তায়। সুতরাং বাংলার মানুষকে বুঝতে হবে এবং তারা বুঝছে যে আজকে এই মুখ্যমন্ত্রী শুধু গোল গোল ভুজুং ভাজুং বোঝালেই তো হয়ে যাবে না। হিসেব আমরা দিয়ে দিয়েছি, কত টাকা দেওয়া হয়েছে, সেই টাকার হিসেব আপনি দিন, কিসে কিসে খরচা করেছেন।
আবার করে টাকা আপনি পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকার চোরেদের সরকার, আর এখানে সত্যবাদী যুধিষ্ঠিরের মেয়ের সরকার। সত্যবাদী যুধিষ্ঠিরের মেয়ে এখানে শাসন করছে। সেরও তো 51 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যায়। সেই জন্য কালীঘাটের কাকু ভাগবাটরার কথা তার কল রেকর্ডিংয়ে পাওয়া যায়। অভিষেককে এত দিতে হবে, পার্থ বড় লোভী, তাকে 19 কোটি না 20 কোটি দিতে হবে। কি সৎ, আহা কি উচ্চ সৎ বংশ। যে ভারতীয় জনতা পার্টি সব দিক থেকে তাদের বিরুদ্ধে গাদা গাদা দুর্নীতির অভিযোগ, তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ভেদাভেদকরণের অভিযোগ, তাদের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ, তাদের বিরুদ্ধে তদন্ত বা কর্তব্যে পক্ষপাতদুষ্ট এবং গাফিলতি সবের অভিযোগ আছে। দেখলেন না, ডবল ইঞ্জিন সরকার, প্লেন ভেঙে পড়ে গেল, মেনটেনেন্সে গণ্ডগোল, সেটা কাটতে না কাটতে হেলিকপ্টার কোথাও জরুরি অবতরণ করছে, কোথাও আবার ক্র্যাশ করছে যাত্রীসহ। সেটা করতে না করতে মহারাষ্ট্রের পুনেতে নদীর উপর সেতু ভেঙে পড়ল। একই দিনে সন্ধ্যাবেলা মধ্যপ্রদেশে নির্মীয়মান সেতু ভেঙে 6 জন শ্রমিক জখম হলো। এই তো ডবল ইঞ্জিন সরকারের নমুনা। বিধানসভায় ওয়াকআউট বিজেপির। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে মুলতবি প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি, কিন্তু বিষয়টি বিচারাধীন বলে খারিজ করে দেন স্পিকার। পাল্টা স্লোগান বিজেপি বিধায়কদের। মনোজ ওরাওকে সাসপেন্ড স্পিকারের। এর পরেই তুমুল উত্তেজনা ওয়াকআউট বিজেপির। সদনে বিধানসভার স্পিকার না তৃণমূলের দলীয় চেয়ারে উনি বসে আছেন, এটা মনে হয় উনি নির্ধারণ করতে পারছেন না। ফলে আজকে এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আমরা যখন বিক্ষোভ দেখাই, যেভাবে আমাদের সহকর্মী বিধায়ক মনোজ ওরাও তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো, এটা গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন। আমরা সবাই জানি যে হাউস বিলংস টু অপোজিশন বলা হয়, সেই হাউসে স্পিকার সাহেব তিনি যে আচরণ করছেন সেটা মনে হচ্ছে হাউস বিলংস টু তৃণমূল কংগ্রেস, এবং এই হাউস পরিচালনা হয় কালীঘাট থেকে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে সুকান্ত মজুমদারকে কটাক্ষ মুখ্যমন্ত্রী। হাফ মন্ত্রী পাঞ্জাবিদের হাওয়াই চটি ছুড়েছেন। হাফ মিনিস্টার হাওয়াই চটির দোকান খুলুন, খোঁচা মুখ্যমন্ত্রীর পুলিশই শিখের পাগড়ি খুলেছিল। পাল্টা আক্রমণে সুকান্ত। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী একজন শিখের পাগড়ি খুলে চুল ধরে কেশ ধরে পবিত্র কেশ ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ইনি শিখ, কিন্তু এই যে হাতে পাগড়ির কাপড় দেখতে পাচ্ছেন, পাগড়ি খুলে ফেলা হয়েছে। আমার প্ল্যাকার্ড ছোড়াতে কারো পাগড়িতে গিয়ে লেগেছে, কিন্তু কারো কোনো তৃণমূলের লোকের লাগেনি, কোনো রাজ্য সরকার, আমারই সিকিউরিটির গায়ে লেগেছে। তার জন্য দায়ীকে পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল আমাকে। এটা কি ছিল? এটা কি মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন? যদি ভেতরে 1% সততা বলে কিছু থাকে তাহলে পরে এটার উত্তর দেবেন, যদি দম থাকে। কেন বলছেন জানেন? সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন না। দুর্নীতির অভিযোগ নেই, অন্য কোনো অভিযোগ নেই, চুরির অভিযোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলছে সুকান্ত মজুমদারকে কোনো না কোনো একটা অভিযোগ করতে হবে। তাই আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করছেন। যদি আপনার দম থাকে, আপনার মধ্যে সততা থাকে, তাহলে এর জবাব দিয়ে দেখাবেন। শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতাদের মহেশতলা যাওয়ার অনুমতি আদালতের। বিরোধী দলনেতা সহ আরও 2 জনকে অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। মহেশতলায় 2 গোষ্ঠী সংঘর্ষ। ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চাইলে 163 ধারা জারি আছে জানিয়ে নাকচ করে দেন ডায়মন্ড হারবারের এসপি। আজ আদালতে শুভেন্দুর আইনজীবী জানান, আজ পর্যন্ত মহেশতলায় 153 ধারা জারি রয়েছে। আগামীকাল মহেশতলা যাওয়ার অনুমতি শুভেন্দুকে, তবে কোনো মিছিল করা যাবে না, কোনো বিতর্কিত মন্তব্য করা যাবে না, নির্দেশ আদালতের। ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়কদের মহেশতলায় যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ এবং সেখানে কি অবস্থা সেটা দেখার জন্য মহামান্য আদালত রায় দিয়েছেন যে আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আরেকজন বিধায়ক মানে আদালত থেকে পারমিশন দেওয়া হয়েছে যে এলওপি এবং তার সাথে আরেকজন বিধায়ক তিনি যেতে পারবেন। সেখানে যখন মহামান্য আদালত এই রায় দিয়েছেন এবং পারমিশন দিয়েছেন, সেই কারণে আজকের যে যাওয়া সেটা আমরা স্থগিত রাখছি এবং আগামী দিনে কয়েকদিনের মধ্যেই আমাদের বিরোধী দলনেতার নির্দেশে বিরোধী দলনেতা জানিয়ে দেবেন আমরা কবে যাব
সমস্ত বিধায়করা যাব বা সম্মানীয় বিরোধী দলনেতার সাথে একজন যাবে। পেহেলগাঁও হামলার 55 দিনের মাথায় অভিষেকের পঞ্চবান। কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলো 26 জন নিরাপরাধ মানুষকে হত্যা করলো 4 জঙ্গি? এটা যদি গোয়েন্দা ব্যর্থতা হয়, তারপরেও হামলার 1 মাসের মধ্যে কেন গোয়েন্দা প্রধানের মেয়াদ বৃদ্ধি? পর্যটকদের উপর হামলার চালানো 4 জঙ্গি কোথায়? তারা কি মৃত না জীবিত? এই নিয়ে কেন নীরব সরকার? এক্স মাধ্যমে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাক অধিকৃত জম্মু কাশ্মীর কবে পুনরুদ্ধার করবে ভারত? ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবির কোনো জবাব দেয়নি কেন্দ্রীয় সরকার। প্রশ্ন অভিষেকের। পেহেলগাঁও হামলার পর 33টি দেশে গিয়েছে প্রতিনিধি দল। তাদের মধ্যে কটি দেশ পুরোপুরি ভারতের পাশে দাঁড়িয়েছে? পেহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে মোদী সরকারের উদ্দেশ্যে পরপর 5টি প্রশ্ন অভিষেকের। কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। 55 দিন কেটে গেছে, কিন্তু 5টা প্রশ্নর বিষয়ে সম্পূর্ণভাবে নীরব থাকছে কেন্দ্রীয় সরকার। দায়বদ্ধতার কার? কে দায়বদ্ধতাটা নেবে? সীমা লঙ্ঘন হলো, ভিতরে ঢুকে গেলেন 4 জন টেররিস্ট, মেরে দিলেন, বেরিয়ে গেলেন, ভারতবর্ষের সীমানার ওই পারে চলে গেলেন। এই দায়িত্বটা কে নেবে? এটা কি ভারতবর্ষের যারা ইন্টেলিজেন্স বিষয়টা দেখেন তারা জানতেন না? ইন্টেলিজেন্স ব্যুরোর যে চিফ, যিনি প্রধান, এই 1 মাস, যেটা 22শে এপ্রিলের 1 মাস বাদে, তাকে আবার 1 বছরের এক্সটেনশন দেওয়া হলো কেন? এটা কি পুরস্কার? অভিষেক ব্যানার্জি, আপনি যে প্রশ্ন করেছেন ঠিকই করেছেন, কিন্তু তার সাথে আরেকটি প্রশ্ন করবেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছিলেন যে বিজেপি আর বিএসএফ মুর্শিদাবাদের দাঙ্গা বাঁধিয়েছে, কিন্তু তারপরে আমরা মহামান্য আদালত এবং সিটের যে রায়, সেখানে দেখলাম প্রায় 18 জন জিহাদি, যারা সেখানকারই মুর্শিদাবাদেরই লোকাল, এবং সেখানকার টিএমসির কাউন্সিলর মেহবুব আলম এবং ধুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হক, তার নেতৃত্বে দাঙ্গা বাঁধিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যে প্রশ্নটা পেহেলগাঁও নিয়ে করছেন, তার সাথে মুর্শিদাবাদ নিয়ে এই প্রশ্নটাও অবশ্যই করবেন, আমি আশা রাখবো।